আমেরিকার প্রত্যেকটা আক্রমণ আমেরিকা কিভাবে করতে পারে, ইসরায়েল কিভাবে করতে পারে, এই বিষয়গুলো তারা ভেবেছে, ভেবেই তারা তাদের প্রোটেক্টিভ মেজার তারা তৈরি করেছে, সব ধরনের ব্যবস্থা করেছে। এখন প্রশ্নটা হলো যে আমরা যদি মানে ইরানের কথা চিন্তা করি, অর্থনীতির কথা, এখানে একটা বড় সমস্যা দেখেন। আরেকটা কথা আমি এখানে বলে নিই, ইরান যুদ্ধ করছে কাদের সাথে? ইরান একই সাথে যেমন আমেরিকা এবং ইসরায়েল, আমরা দুটো শক্তিকে দেখতে পাচ্ছি, কিন্তু এর পেছনে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এরাও রয়েছে। আপনার বিভিন্ন ধরনের লজিস্টিক সরাসরি তারা হয়তো আক্রমণে অংশ নেয় নাই, কিন্তু ইন্টেলিজেন্স, আর্মস সাপোর্ট সহ অন্যান্য জিনিস তারা কিন্তু দিচ্ছে। এর বাইরে ইরান একই সাথে 15টা দেশে একা একটা রাষ্ট্র আক্রমণ করেছে। এইটা বিশ্বের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। এমনকি সর্বশেষ আমরা দেখলাম যে ইরান আমেরিকান যে মানে মানে সবচাইতে অত্যাধুনিক যুদ্ধ মানে যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন সেটাতে আক্রমণ করেছে, এবং সেটা কিছুটা ক্ষয়ক্ষতি হওয়ার পরে তারা সেটাকে সরিয়ে নিয়ে গেছে। তো এই যে বিষয়, একটা দেশ এত বড় শক্তিটা কিন্তু, অর্থাৎ যুদ্ধের এই পর্যায়ে ইরান অলরেডি জয়লাভ করে আছে। সবচেয়ে বড় যে জয়লাভ করেছে সেটা হলো, আপনি জানেন যে মুসলিমদের মধ্যে শিয়া সুন্নি একটা বিভেদ সবসময় ছিল। সেই জায়গা থেকে আজকে সারা বিশ্বে মানুষ শিয়া সুন্নি বিভেদ ভুলে গিয়ে সাধারণ মুসলমানরা ইরানকে সমর্থন করছে, ইরানের অবস্থানকে সমর্থন করছে। ইরান সারা বিশ্বে মুসলমানদেরকে মন জয় করেছে। এটা হলো মানে ইরানের সবচেয়ে বড় বিজয় বলে আমি মনে করি। আর আরেকটা বিষয় আমি যদি বলি, সেটা হলো যে নেগেটিভ একটা, দেখেন একটা দেশ দীর্ঘদিন ধরে একটা অর্থনৈতিক মানে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ইরানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমরা যখন সেখানে গেছি, মানে ওই ডলার ভাঙাইলে মানে 50 লক্ষ রিয়ালের নোট আমাদের পকেটে চলে আসছে। আমরা অবাক হয়ে গেছি, আরে আমরা তো মানে মিলিয়নিয়ার হয়ে গেছি, কোটিপতি হয়ে গেছি। ওই টাকা দিয়ে আসলে কিছু কেনা যায় না। ইরানের মুদ্রার নাম রিয়াল, কিন্তু তারা কেনা বেচা করে তমাং নামে একটা সিস্টেমের মধ্যে দিয়ে করেন, সেটা কোনো মুদ্রা নাই। মানে ওই রিয়াল এতটাই খারাপ অবস্থা হয়েছে যে সেটা দিয়ে আসলে কেনাকাটা করা যায় না। তো সেই অর্থনীতির মধ্য দিয়ে ইরান আসলে কতদিন টিকে থাকতে পারবে? আবার অন্যদিকে দেখেন ইরানের পেছনে যারা আছে, মানে ওদের সবাই আছে কিন্তু ইরানের পেছনে কেউ নাই। হয়তো রাশিয়া কিছু ইন্টেলিজেন্স সহযোগিতা দিচ্ছে, কিছু অস্ত্র হয়তো বিক্রি করেছে। পাশাপাশি আপনার চায়না, এখানে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে চায়না তাদেরকে নানা ধরনের অস্ত্র সহযোগিতা করছে। তাদের যে মানে স্যাটেলাইট সিস্টেম, সহযোগিতা করছে কিন্তু সরাসরি নাই, সেই সাপোর্টটা তাদেরকে দিয়েছে। এবং একই সাথে তাদের গোয়েন্দা তৎপরতা এবং এগুলো তারা দিচ্ছে। এতে ইরানের আক্রমণের কার্যকারিতা অনেক বেড়েছে। এবং জিপিএস ব্যবহার না করার কারণে আমেরিকা যেভাবে জিপিএসটা দিয়ে এই মিসাইল গুলোকে আগে যেভাবে শনাক্ত করতে পারতো, এখন সেটা করতে পারছে না, যার ফলে আক্রমণের মানে নির্ভুলতা অনেক বেশি বেড়েছে। তো সেটা একটা ব্যাপার। এবং ইরানের এই যে আপনি জানেন কয়েকদিন আগে মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে আমাদের মানে অর্থাৎ আমেরিকার সক্ষমতা আছে প্রতি মাসে তারা 7 থেকে 8টা এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করতে পারে। তিনি বলেছেন যে একই সময়ে ইরান 200 মিসাইল তৈরি করে, অর্থাৎ প্রতি মাসে ইরান 200 মিসাইল তৈরি করতে পারে। ঠিক ওই সময়ে আমেরিকা 7 থেকে 8টা এয়ার ডিফেন্স তৈরি করতে পারে। অর্থাৎ যুদ্ধ যদি লম্বা হয়, সেই যুদ্ধে যে মানে আমেরিকার জয়লাভের কোনো সম্ভাবনা নেই, সেটা এই জায়গা থেকে পরিষ্কার। আরেকটা বিষয়, মানে যুদ্ধ যদি লম্বা হয়, সেটা হলো যে ইসরায়েল রাষ্ট্রের সাইজ, হ্যাঁ, ইসরায়েল রাষ্ট্রের সাইজটা এতটাই ছোট, বাংলাদেশের একটা উপজেলার সমান ইসরায়েল, টোটাল ইসরায়েল রাষ্ট্র। তো সেখানে অর্থাৎ ইরানের মধ্যে যদি আমেরিকা বা ইসরায়েল যদি 2-3-4টা অ্যাটম বোমাও মারে, তবু ইরান রাষ্ট্রটা এত বড় যে ওইটা সে হজম করে চলতে পারবে, এবং ফাইট ব্যাক, তারা চাইলে ফাইট ব্যাক করতে পারবে। কিন্তু ইসরায়েল রাষ্ট্রের সাইজের কারণে যদি 400-500 মানে মিসাইল যদি ইসরায়েলে মানে হিট করে, ইরানি মিসাইল যদি হিট করে, তাহলে কিন্তু এটা তাদের পক্ষে টিকে থাকা সম্ভব না, কারণ তার সাইজের কারণে পুরা ইসরায়েল কিন্তু তামা হয়ে যাবে। তো সেটা আরেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমি আগেও বলেছিলাম যে এই যুদ্ধে আসলে ইসরায়েলের জয়লাভের সম্ভাবনা দেখি না, যদি যুদ্ধ মানে দীর্ঘস্থায়ী হয়। এবং ইতিমধ্যেই আপনি দেখেন যে ইসরায়েলি বিভিন্ন জেনারেলরা এবং আমেরিকার বিভিন্ন জেনারেলরা কিন্তু তাদের বক্তব্যে
এবং তারা এক্সে তারা লিখছে যে এই যুদ্ধে আসলে আমেরিকার জয়লাভের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এখানে একটা বড় ব্যাপার এসে দাঁড়িয়েছে, যুদ্ধটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন। কারণ এই যুদ্ধ যদি মানে জয় পরাজয়ের মধ্য দিয়ে হয়, মানে সমাধান হয় বা শেষ হয়, তাহলে যদি ইরান জেতে তাহলে কি হবে, প্রথমত মানে ইসরায়েল নামক রাষ্ট্রটা মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাবে এবং ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে ইমার্জ করবে এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা এবং তাদের যে মিত্র শক্তিগুলো আছে নেটো, তাদের পাততাড়ি গোটাতে হবে। অন্যদিকে যদি ইরান হেরে যায়, আমেরিকা এবং ইসরায়েল যদি জিতে যায়, তাহলে যেটা হবে সেটা হলো যে আপনার মানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আপনার ইসরায়েলের একক আধিপত্য প্রতিষ্ঠিত হবে। আর একটা মাত্র শক্তি থাকবে, টার্কি। কোনো একটা সময়ে অলরেডি ইসরায়েল তো বলেই রেখেছে, তারা কোনো একটা সময়ে টার্কিশকে যদি খেয়ে দিতে পারে, তাহলে পুরো অঞ্চল জুড়ে ইহুদিদের একটা একাধিপত্য তৈরি হবে এবং এখানে চায়নার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ আপনি জানেন যে চায়নার এনার্জি তারা মূলত নিত দুটো দেশ থেকে, একটা ভেনিজুয়েলা, একটা ইরান। অলরেডি ভেনিজুয়েলা আমেরিকার নিয়ন্ত্রণে চলে গেছে। ইরান যদি মানে আমেরিকার নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে কিন্তু এটা একটা মানে তখন চাইনিজ যে এনার্জি সিকিউরিটি, এটা কিন্তু খুব বড় ধরনের একটা প্রবলেমের মধ্যে পড়বে। এবং আপনি যদি আরেকটু মানে যুদ্ধটা কেন হচ্ছে সেই হিসাবটাতে যদি দেখেন, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আমি আমি সেদিনকে একটা টক শোতে বলেছি একটা টিভি চ্যানেলে, সেটা হলো যে আপনি এই যে ডেনমার্ককে কেন্দ্র করে আমেরিকার যে মানে ট্রাম্পের যে মানে উদগ্র আগ্রহ ডেনমার্ক দখল নেয়া, সেটাকে কেন্দ্র করে আপনি দেখবেন যে তার নেটো এবং ইউরোপীয় মিত্রদের সাথে কিন্তু একটা বড় বিভেদ বা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছিল। তো তারা এইখান থেকে বেরোনোর জন্য একটা খুব চেষ্টা করছিল। এবং একই সাথে এই যে অ্যাপিস্টাইন ফাইলস এর মাধ্যমে সারা বিশ্বের মানে এই যে আমেরিকা, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক নেতাদের মানে তাদের যে কদর্য চরিত্র, মানে পলিটিক্যাল সেলিব্রিটি এবং বিজনেস মানে কালচারাল সেলিব্রিটি, বিজনেস সেলিব্রিটি এবং পলিটিক্যাল সেলিব্রিটি, সবার যে মানে মুখ এবং মুখোশের আড়ালে তাদের যে আসল রূপটা যে বেরিয়ে এসছে, এটা নিয়ে কিন্তু মানে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে লেখা হচ্ছিল।